বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড বলতে আমি আপনি যেটা বুঝি, বর্তমান আধুনিক বিশ্বে প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে থাকা জাপানের লোকজনের কাছে তার অর্থ একদমই ভিন্ন। জাপানের মেয়েদের কাছে বর্তমানে বয়ফ্রেন্ড কিংবা সর্বক্ষণ তাকে ঘিরে রাখার মতো একজন পুরুষ মানুষ যেন হাতের ময়লা। কেননা প্রতি ঘন্টা চুক্তিতে তারা দরদাম করে নিজের জন্য একজন সুদর্শন পুরুষ বেছে নিতে পারে, যে কিনা তার যে কোনো ধরনের চাহিদা পূরণ করবে। এইসব কালচার ফলো করতে গিয়ে একাকিত্ব আর সুইসাইডের পরিমাণও যেন তাদের মাঝে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টোকিও এবং জাপান অদ্ভুত রীতিনীতি আর অদ্ভুত সব বিজনেস আইডিয়াতে পরিপূর্ণ একটি শহর হিসেবে পরিচিতি লাভ করে আসছে বহুকাল আগে থেকেই। মেড ক্যাফে থেকে শুরু করে কোল্ড ক্যাফের কিংবা রোবট রেস্টুরেন্টে এসব কিছুই এখন এখানকার প্রাত্যহিক জীবনধারাতে পরিণত হয়েছে। আমাদের মতো স্বাভাবিক জীবনযাত্রাতে তাদের রয়েছে প্রচুর অ্যালার্জি। সারা বিশ্বে অদ্ভুত যত নিয়মকানুন, খেলাধুলা কিংবা কালচার আছে, তার সিংহভাগই জাপানিদের দখলে। একটি জাপানি শিশুকে আপনি কখনো কাঁদতে দেখবেন না। খুব ছোটবেলা থেকেই তাদেরকে সেলফ কন্ট্রোল শেখানো হয়, কেননা নিয়মকানুনের দিক থেকে তারা খুবই স্ট্রিক্ট। জাপানে পাবলিকলি উচ্চস্বরে হাসা, কান্না করা কিংবা ইমোশন প্রকাশ করাকে অশুভ এবং অমঙ্গলজনক হিসেবে ধরা হয়, আর এটা তাদের ঐতিহ্যের একটি অংশ। নারী ক্ষমতায়ন এবং নারী স্বাধীনতার দিক দিয়ে জাপানের নারীরা যেন এক ধাপ এগিয়ে। একাকিত্ব, বিষণ্ণতা সেখানকার নারীদের নিত্যদিনের সঙ্গী। আর তাদের এই একাকিত্বকে পুঁজি করে কিছু জাপানিজ আজব এক বিজনেস আইডিয়া নিয়ে সামনে আসে, যেখানে সিঙ্গেল ওম্যান তাদের রোম্যান্টিক নিড ফুলফিল করার জন্য টাকার বিনিময়ে তাদের জীবনে পুরুষের অভাব দূর করে। যেহেতু জাপানে সকলের সামনে কান্নাকাটি করা তথা নিজের ইমোশন প্রকাশ করাকে ঐতিহ্য বহির্ভূত হিসেবে ধরা হয়, তাই জাপানি নারীদের কান্না করার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সেখানে নারীরা চাইলেই একজন অভিজ্ঞ পুরুষকে ভাড়া করতে পারে, যে কিনা তাদের কাঁদতে সহায়তা করবে। আর এই সার্ভিস ক্রাইং থেরাপি নামে বেশ পরিচিত। জাপানের মহিলাদের মাঝে একাকিত্ব ভোগা সংখ্যা অনেক বেশি। তাদের মধ্যে ডিভোর্স কিংবা পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা প্রতিনিয়তই বাড়ছে, তাই তাদের আবেগ প্রকাশের তেমন কোনো জায়গাও থাকে না। এজন্য তারা নিজের মনের একান্ত দুঃখগুলো ঝেড়ে ফেলতে এমন পদ্ধতি অবলম্বন করে। তাদের মানসিক চাপ, ক্লান্তি সব কিছুই কান্নার মাধ্যমে দূর করে, এবং তারা এভাবে কান্না করাকে একাকিত্বের বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার মনে করে। জাপানের নারীরা নিজের পছন্দ মতো সুদর্শন পুরুষকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য টাকার বিনিময়ে ভাড়া করতে পারেন, যারা কিনা আপনার পাশে বসে আপনার সাথেই ড্রিঙ্কস করবে, আর চাইলে তাদের নিয়ে আপনি বাইরে ঘুরতেও পারবেন। আর এগুলোকে বলা হয় মেল হোস্ট ক্লাব। যেহেতু বর্তমানে জাপানের মহিলারা ভালোবাসা কিংবা বিবাহের মতো সম্পর্ক এড়িয়ে চলতে চায়, সেক্ষেত্রে রেস্টুরেন্ট অথবা বাড়ি গিয়ে তাদের বয়ফ্রেন্ডের অভাব দূর করতে তারা বেছে নিয়েছে অদ্ভুত এক কৌশল। জাপানি মহিলাদের অনেকেই যৌন সম্পর্কে আগ্রহী নন, কিন্তু যারা শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতা চান তাদের জন্য রয়েছে এক বিকল্প পদ্ধতি। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সে রান্না করবে, ঘরে মেঝে পরিষ্কার করবে, ড্রিঙ্কস করবে অথবা মুভি দেখবে, তবে সব কিছুর জন্যই তাকে আলাদা আলাদা চার্জ দিতে হয়। মহিলারা তাদের সঙ্গে শুয়ে তাদের একাকিত্ব দূর করে এবং নিজের জীবনে কাউকে না বলতে পারা কথাগুলো তাদের সঙ্গেও শেয়ার করেন। আজ অনেক জাপানি নারীদের জন্য সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধির অর্থ হলো নিরাপত্তার জন্য তাদের বিয়ের প্রয়োজন নেই। ফলস্বরূপ তারা নিজেদের একাকিত্ব দূর করার জন্য এইসব পন্থা গ্রহণ করছে। তবে এসব শুধু জাপানেই সীমাবদ্ধ নয়। সাউথ কোরিয়া, ইউএসএ এবং চায়নার মতো উন্নত দেশগুলোতেও, যেখানে পুরুষদেরকে টাকার বিনিময়ে ঘণ্টা চুক্তিতে ভাড়া দেওয়া হয়। জানলে অবাক হবেন, শুধুমাত্র মেল সার্ভিসের মধ্যে এসব সীমাবদ্ধ নয়। কথায় আছে, আধুনিক সমস্যার জন্য চাই মডার্ন সলিউশন। তবে জাপানে নারীদের এমন অদ্ভুত কালচারকে আপনি কোন চোখে দেখছেন? যেভাবেই দেখুন না কেন, জানলে আমাদেরকে জানাবেন। আজ আর নয়, বাকি সব জানাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।